This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. লোকসভা নির্বাচনে এখনও বেশ কয়েক মাস বাকি। পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের মধ্যে সবথেকে বেশি চর্চা এবার লোকসভা ভোটে কোন কেন্দ্রকে নিয়ে হবে তার আঁচ এখন থেকেই পাওয়া যাচ্ছে। সেই কেন্দ্রটির নাম দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কেন্দ্র থেকে দুবারের নির্বাচিত সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে শুভেন্দু অধিকারীর নজর। শুভেন্দু অধিকারী মানে রাজ্যের বিরোধী দলনেতা ক্রমান্বয়ে হুঙ্কার ছেড়েই চলেছেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবেনই, প্রয়োজনে অন্য কাউকে দাঁড় করিয়ে। কোন পরিকল্পনা, কোন ভাবনা বা কোন কৌশল তার মাথায় আছে এটা নিয়ে একটা চর্চা চলছে। একই সঙ্গে নওশাদ সিদ্দিকী, আইএসএফ নেতা, আইএসএফ বিধায়ক, তিনি বেশ কয়েক মাস আগে হুঙ্কার ছেড়েছিলেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারে হারানোর ক্ষমতা ধরেন, চেষ্টা করবেন এবং তার দল যদি তাকে অ্যালাউ করে তাহলে তিনিও ডায়মন্ড হারবারে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। সুতরাং এখানে ভোট কাটাকাটির কোনো খেলার ওপর কি তারা নির্ভর করছেন? ডায়মন্ড হারবার কেন্দ্রকে নিয়ে এত কনসেন্ট্রেশন বিরোধীদের, এটা কিন্তু এই মুহূর্তে রাজনীতি চর্চায় অত্যন্ত প্রাসঙ্গিক। এদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে এই পুজোর মুখে, পুজো শুরু হওয়ার আগে যখন নিজের নির্বাচনী কেন্দ্রে জনসংযোগে গিয়েছিলেন তখন কিন্তু তিনি আবেদন জানিয়েছিলেন ভোটারদের কাছে যে গতবার তিনি ৩,২০,০০০ কিছু বেশি ভোটে জিতেছিলেন, এবারের সেই ব্যবধানটা বাড়িয়ে করতে হবে ৪ লক্ষ। সুতরাং এখন আপাতত লোকসভা নিয়ে সব থেকে বেশি চর্চায় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। লোকসভা ভোট কবে? দিনক্ষণ ঠিক না হলেও বছর ঘুরলেই লোকসভার মহারণ। মার্চ, এপ্রিল না মে চলছে তা নিয়ে আলোচনাও। তবে লোকসভা ভোটের দিনক্ষণ চূড়ান্ত না হলেও বঙ্গের রাজনীতিতে ভোটের ঢাকে কাঠি পড়েছে ইতিমধ্যেই। আমি তো বলছি ভাইপোকে ডায়মন্ড হারবারে হারাবো। কিভাবে? সবটা খোলসা না করলেও ডায়মন্ড হারবারে খানিকটা ডায়মন্ড সিস্টেমের ধাঁচেই কৌশলের ইঙ্গিত দিয়ে রেখেছেন বিরোধী দলনেতা। অন্য লোককে দাঁড় করিয়ে হারাবো, বিজেপিকে জেতাবো। আবার বলছি ডায়মন্ড হারবারে ভাইপোকে হারাবো, হারাবো, হারাবো। অন্য লোককে দাঁড় করিয়ে হারাবেন, কিন্তু কে সেই লোক? শুভেন্দু কি অন্য বিরোধী দলের কথা বলতে চাইলেন? উত্তর না মিললেও শুভেন্দুর ডায়মন্ড হারবার নিয়ে ডায়মন্ড ছকের জল্পনা তুঙ্গেই অনেকেই ডায়মন্ড ছকের মহারণে ফিরে যাচ্ছেন। ১৯৯৭ সালের ১৩ই জুলাই যুবভারতীর ডার্বিতে ১,৩১,০০০ দর্শকের সামনে মোহনবাগান কোচ অমল দত্তের ডায়মন্ড ছক বনাম ইস্টবেঙ্গলের পিকে ব্যানার্জির ভোকাল টনিকের লড়াই আজও ভোলেনি বাঙালি। অমল দত্তের আক্রমণের ঝড়ের নামই ছিল ডায়মন্ড সিস্টেম। ডার্বির আগে দুই শিবিরের কথা যুদ্ধও কম হয়নি সেই সময়। মিল না থাকলেও বাংলায় লোকসভার যুদ্ধে শুভেন্দুর ডায়মন্ড ছক নিয়েও শুরু হয়েছে কথার লড়াই। ভারতীয় জনতা পার্টি কাকে কোথায় প্রার্থী করবেন বা শুভেন্দু অধিকারী মহাশয়রা কাকে কোথায় প্রার্থী করবেন তাদের দলের একান্ত ব্যাপার। কিন্তু আমার যেটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে ডায়মন্ড হারবার আমি নির্বাচনে লড়াই করতে চাই, এই দলের কাছে প্রস্তাব রেখেছি। দল অনুমোদন দিলে আমি লড়াই করব। আমি মমতা ব্যানার্জির ভাইপো তথা ডায়মন্ড হারবারের বর্তমান এমপিকে প্রাক্তন এমপি বানাবো। উত্তর এসছে তৃণমূল শিবির থেকেও। অবিতা শুভেন্দু অধিকারী বলছেন ডায়মন্ড হারবারে অন্য প্রার্থী দাঁড় করি অভিষেক ব্যানার্জিকে হারাবো, আর নওশাদ বলছে আমি দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জিকে হারাবো। তার মানে অভিষেক ব্যানার্জিকে ভয় পেয়ে যাচ্ছেন। ভালো। তবে শুধু ডায়মন্ড হারবারই নয়, কাঁথি তমলুক নিয়েও চ্যালেঞ্জ ছুড়েছেন বিরোধী দলনেতা। সেখানেও পাল্টা চ্যালেঞ্জ আইএসএফ এর। তমলুকে মমতা ব্যানার্জির ক্ষমতা আছে, আসুক, ক্ষমতা আছে আসুক, গুনে গুনে হারাবো। ১.৫ লক্ষ ভোটে তমলুকে, ৩ লক্ষ ভোটে কাঁথিতে, গুনে গুনে হারাবো। এ মাটি আমাদের মাটি। মেদিনীপুরের মাটি বিপ্লবী মাটি। মেদিনীপুরের মাটি কোনো রকমভাবে অন্যায়কে প্রশ্রয় দেয়নি। তো ওই মাটিতে কোনো প্রকার অপশক্তিকে আশা করব জায়গা দেবে না বিজেপি। আমি মনে করি আগামী লোকসভা নির্বাচনে মেদিনীপুরের যে দুটো সিট আছে বিজেপি এবং তৃণমূলকে মেদিনীপুরবাসী পরাস্ত করবে। ২১ বিধানসভা নির্বাচনের আগেই চ্যালেঞ্জ ছুড়েছিলেন শুভেন্দু। নন্দীগ্রামে ভোটে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টানটান নাটকের শেষ হাসি হেসেছিলেন শুভেন্দুই। এবার লোকসভার আগেও ফের চ্যালেঞ্জ।
যদিও ডায়মন্ড হারবারের ভোটযুদ্ধ এখন থেকেই শুরু মনে করছেন অনেকেই। বিধানসভা কেন্দ্র 7টি। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2019 সালে 7,91,127টি ভোট পেয়েছিলেন, শতাংশের বিচারে যা 56.13%। বিজেপি প্রার্থী পেয়েছিলেন 4,70,533 ভোট, যা শতাংশের বিচারে 33.39%। শেষ জনগণনা অনুযায়ী ডায়মন্ড হারবারে সংখ্যালঘু মানুষের সংখ্যা 53%-এর বেশি। ডায়মন্ড হারবারে নওশাদদের দৌড়ানোর ইচ্ছে শুভেন্দুর কৌশলের ইঙ্গিতের পর অনেকেরই মনে পড়ছে সাগরদিঘি উপনির্বাচনের কথাও। কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস 47.35% ভোট পেয়ে হারিয়ে দিয়েছিলেন তৃণমূল প্রার্থীকে। তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 34.94%। চলতি বছরের উপনির্বাচনে সাগরদিঘিতে বিজেপির ঝুলিতে যায় মাত্র 13.94% ভোট। প্রায় 66.28% সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘিতে বিজেপি তৃণমূলের ভোট কেটে কংগ্রেসের সুবিধা করে দেয় বলে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। যদিও ভোটে জিতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন বায়রন বিশ্বাস, তবে আসন্ন লোকসভা নির্বাচনে অনেকের মতেই 42টি আসনের মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্র হতে চলেছে ডায়মন্ড হারবার। আর তার ঝলক দেখা গেল বিরোধী দলনেতার ডায়মন্ড ছকের ইঙ্গিতেই। যদিও রাজনীতির খেলায় ফুটবলের ডায়মন্ড ছকের তুলনা টেনে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন 97-এর ডায়মন্ড ছকের রেজাল্টটাও। টিভি 9 বাংলা। দীপাবলি আসার আগেই ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চলেছে রাজনৈতিক দলগুলো। আগামী মঙ্গলবার মিজোরামে ভোট, তার আগে আজকে রবিবারই ছিল শেষ প্রচার। মিজোরাম সহ 5 রাজ্যের নির্বাচনকে 24-এর সেমিফাইনাল বলে মনে করছেন রাজনীতি নিয়ে যারা চর্চা করেন তারা প্রত্যেকেই। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, সেখানে তো কংগ্রেস আর বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই। আজ রবিবার প্রায় সবকটা রাজনৈতিক দলই যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজ্যে, তারা সারাদিনটা প্রচার সারলেন। ছত্তিশগড়ের বাস্তারে নির্বাচনী প্রচারে গিয়ে এক পার্টিকর্মীর বাড়িতে চা তৈরি করছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। রবিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দৃশ্যটি। জাতীয় রাজনীতিতে চায় পে চর্চা প্রচার কৌশলের যিনি আমদানি করেছেন সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মধ্যপ্রদেশে। শনিবারই বিনামূল্যে রেশন পরিষেবার মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে দিয়েছেন। এদিন রাজনান্দগাঁওয়ে চন্দ্রগিরি জৈন মন্দিরে গেলেন, দিগম্বর সন্ন্যাসীর আশীর্বাদ নিলেন, হস্তশিল্পীদের উপহার গ্রহণ করলেন। তারপর সেনইয়ের জনসভাতেই রেশনে আবার শান দিলেন। अब भाजपा सरकार में घोटाले नहीं होते, गरीब के हक का जो पैसा हमने बचाया है वो अब गरीब के राशन पर खर्च हो रहा है। घोटालेबाज कांग्रेस सरकार और गरीबों की भाजपा सरकार में यही सबसे बड़ा अंतर है। ইতিমধ্যে বাস্তারে স্কুটিতে প্রচার সারলেন স্মৃতি ইরানি। মাথায় ছিল হেলমেট, যাতে কেন্দ্রীয় ট্রাফিক আইন ভঙ্গের কোনো অভিযোগ না ওঠে। ছত্তিশগড়ের সুকমায় নির্বাচনী প্রচার সারলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অযোধ্যায় রাম মন্দির তৈরি করছে বিজেপি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ রাজীব গান্ধীর অবদান উল্লেখ করেছিলেন। হিন্দুত্বের রাজনীতিতে কমলকে देखिए लालू जी आपकी क्या गत कर रहे हैं, क्या गत कर रहे हैं।
তেজস্বী যাদব পরিবারতন্ত্র নিয়ে খোঁচার জবাব দেননি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি চ্যালেঞ্জ ছুড়েছেন দেশ জুড়ে বিহারের মতো জাতিভিত্তিক জনগণনা করার, বিহারে কর্মসংস্থান হচ্ছে বলেও দাবি করেছেন। उनका बयान ये सुने हैं कि ये जाति जनगणना में यादव मुसलमान लोग का बढ़ा दिया गया, बाकी सब लोग का कम कर दिया गया। तो हम तो यही कहना चाहते हैं, अगर इतना ही गलत अगर हुआ है अमित शाह जी, तो देश भर में करा ले, कौन रोका? और जितने जगह बीजेपी शासित राज्य है वहाँ भी करवा ले जाति जनगणना, काहे नहीं करा रहे हो भाई? नौकरी जहाँ दी जा रही है वहाँ जंगल राज हो ही नहीं सकता, वहाँ मंगल राज है। जहाँ नहीं दी जा रही है नौकरियाँ वहाँ जो है जंगल राज है, ये समझना चाहिए। এদিকে মধ্যপ্রদেশের টিকামগড়ে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব কংগ্রেসকে জাতি গণনার খোঁচাই দিলেন। कांग्रेस भी जाति जनगणना कहने लगी है। ये इसलिए कहने लगी क्योंकि उनका जो वोट था, खुद का जो वोट था, वो सब बीजेपी में चला गया। उन्हें वोट लेने के लिए जाति गणना करा रहे हैं। অখিলেশ যাদব কংগ্রেসকে ধোঁকাবাজও বলেছেন। 5 রাজ্যের ভোটেই ইন্ডিয়া ঐক্যের এই পরিস্থিতি, তাহলে লোকসভা নির্বাচনে সকলে একজোট হয়ে লড়বেন কি করে? আরেক জোট সঙ্গী অরবিন্দ কেজরিওয়াল, তিনি হরিয়ানায় চুটিয়ে প্রচার করছেন। কি সর্বনাশ! জাট রাজ্যে কংগ্রেস বিজেপির দ্বিমুখী লড়াইকে তিনি তো ত্রিমুখী করে দিলেন। এতে তো বিজেপিরই সুবিধা। आज पूरे देश में तीसरे नंबर पे तीसरी बड़ी पार्टी, मात्र 11 साल में तीसरी बड़ी पार्टी आम आदमी पार्टी बन गई है बीजेपी और कांग्रेस के बाद। ये जितनी स्पीड से आम आदमी पार्टी चल रही है, अगर ये इसी स्पीड से चलती रही तो एक दिन सारी दूसरी पार्टियों का सुपड़ा साफ कर देगी, जैसे दिल्ली और पंजाब में करा। থেকে পশ্চিমবঙ্গে যে কটা বড় ভোট হয়েছে তার প্রত্যেকটিতেই ইস্যু হয়েছে দুর্নীতি। এবারও 2024-এর যে লোকসভা নির্বাচন সামনে আসছে, দুর্নীতি অবশ্যই সেখানে ইস্যু হবে, অন্যতম বড় ইস্যু হবে। জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী, তাকে ইডি অফিসাররা কিছুদিন আগেই গ্রেফতার করেছিলেন খাদ্য বন্টন ব্যবস্থায় দুর্নীতি করার অভিযোগে। এই মুহূর্তে সেই তদন্ত সবথেকে বেশি চুটিয়ে তদন্ত চালাচ্ছেন ইডি আধিকারিকরা। তার আগে আমরা দেখেছি পুরো দুর্নীতির তদন্ত, শিক্ষায় দুর্নীতির তদন্ত, অর্থাৎ শিক্ষা নিয়োগ দুর্নীতির তদন্ত। আগামীকাল জ্যোতিপ্রিয় মল্লিককে, বর্তমানে যিনি বনমন্ত্রী, কোর্টে প্রডিউস করবেন ইডি আধিকারিকরা। এখন দুটো বিষয়ে সাধারণ মানুষের কৌতূহল, যে জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছিলেন তিনি মুক্ত হয়ে যাবেন, তিনি কি মুক্ত হবেন নাকি তাকে ইডির ঘরেই যেতে হবে? তৃণমূল কংগ্রেসের অন্দরেও এই চর্চা রয়েছে। একই সঙ্গে এই যে বাকিবুরের সঙ্গে অন্যান্য আর কোন ব্যবসায়ীদের কী ধরনের কানেকশন ছিল বা মন্ত্রীর সঙ্গে কী ধরনের যোগসূত্র ছিল, এই যোগসূত্র বা লিঙ্কগুলো খুঁজে বের করার জন্য গত কয়েকদিন যাবৎ ইডি অফিসাররা বিভিন্ন চালকল, আটাকল এবং বিভিন্ন হোটেলে লাগাতার তল্লাশি চালিয়েছেন। কি পাচ্ছেন গোয়েন্দারা সেখান থেকে? রেশন দুর্নীতির তদন্তে ইডির জালে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক থেকে চাল ব্যবসায়ী বাকিবুর। গরিবের খাবার চুরি করে দুর্নীতির সাম্রাজ্য তৈরি করার অভিযোগ। তবে শুধুই তো আর গ্রেপ্তার করলে হবে না, প্রমাণ করতে হবে দুর্নীতির অভিযোগ। কোন পথে রেশনের সামগ্রী পাচার, কোন পথে টাকার লেনদেন, এমনই সব তথ্যের খোঁজ পেতে টানা তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। কোথাও 18 তো কোথাও 19 ঘন্টা রেশন দুর্নীতি মামলায় ইডির অল আউট অভিযান। হাওড়ার ডোমজুর ও উলুবেড়িয়ায় অভিযান। উলুবেড়িয়ার কুলগাছিয়া শ্রীরামপুরে অঙ্কিত রাইস মিলে যান তদন্তকারীরা। সূত্রের খবর, এই রাইস মিলের বিভিন্ন নথি পরীক্ষা করেন। রবিবার সকাল পর্যন্ত ডোমজুরের জালান কমপ্লেক্সের অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে আটার মিলে তল্লাশি চলে। वो जो ईडी अधिकारी आया था, आपको कुछ पूछा? कुछ नहीं पूछा हमसे। क्या बोला? लेबर से कुछ पूछा नहीं, कोई बात नहीं। बाकी ऑफिस में बात हो, हमारा कोई बात नहीं। अब तो अंकित मिल का स्टाफ है ना? नहीं, हमें स्टाफ नहीं अंकित मिल का। तो कौन? हम कॉन्ट्रैक्टर के थ्रू है। तो आपको क्या पूछा? कुछ पूछा है? नहीं, हमको कुछ नहीं पूछा। ইডি সূত্রে খবর, কালোবাজারি গমের একটা অংশ আসে এই মিলে। বাকিবুর রহমান ঘনিষ্ঠ ব্যবসায়ীর মিল অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড। রাতভর ভিতর থেকে গেট বন্ধ করে চলে তল্লাশি অভিযান। ভোরবেলায় বেরিয়ে যান তদন্তকারীরা। প্রায় 26 ঘন্টার ম্যারাথন তল্লাশি অভিযান চলে। একই সঙ্গে জওয়ানদের মোতায়েন করে কলকাতার একটি কোম্পানির আটা ময়দা তৈরির ফ্যাক্টরি এবং প্যাকেজিংয়ের অফিসে হানা। রবিবার সকাল পর্যন্ত এজেসি পোস্ট রোডের অফিসে তল্লাশি চালায় ইডি।
ম্যানেজার ও হিসাবরক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়। রেশনের যে খাদ্য দ্রব্য সেগুলি প্যাকিং করে খোলা বাজারে তারা বিক্রি করত, এই অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে। এবং সেই জন্য করেই শুধুমাত্র এই সংস্থার অফিস নয়, এই সংস্থার যারা ডিরেক্টর তাদের বাড়িতেও ইডি আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন। এবং এই রেশন দুর্নীতি মামলায় বাকিপুরের সঙ্গে এই সংস্থার কি সম্পর্ক রয়েছে সেই বিষয়টিও খতিয়ে দেখার চেষ্টা করেছেন। দেখুন, বহু লোক এই দুর্নীতির সঙ্গে যুক্ত, বহু লোক সুবিধা নিয়েছে। ধীরে ধীরে নাম আসছে, বিভিন্ন তথ্য ডকুমেন্ট আসছে, ফোন থেকে, ফাইল থেকে, ডায়েরি থেকে নাম আসছে, তো তদন্ত তো চলবেই, সবাইকে জিজ্ঞাসাবাদ হবে। এটা নিয়ে আমি কিছু বলবো না, কারণ এটা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্টলি বলে দিয়েছেন, সেটাই দলের স্ট্যান্ড। কে দাঁড়ালো না সেটা কথা না। মমতা ব্যানার্জি পাশে দাঁড়ানো মানে আমরা সবাই দাঁড়িয়ে। চালকল, আটাকল, বাড়ি থেকে অফিস, রেশন দুর্নীতির শিকড় খুঁজতে এবং ধৃতদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে মরিয়া তদন্তকারীরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রেশন দুর্নীতির টাকা পাচার হয়েছে বলে আদালতে দাবি করেছে ইডি, কিন্তু এই টাকা কোথায় গেছে? কালো টাকা সাদা করা হয়েছে ভুয়ো সংস্থা খুলে, এমনটাও দাবি করেছে ইডি। আর কি সামনে আসছে? সামনে আসছে হাবড়া টু দুবাইয়ের একটা কানেকশনও। কিন্তু বাস্তবটা কি, আর ঠিক কি হয়েছে? ইদানিং কম বেশি বহু দুর্নীতিতেই দুবাই যোগ, হাওয়ালার মাধ্যমে টাকা পাচার, বিদেশে বিনিয়োগ ইত্যাদি ইত্যাদি শোনা যায়। কখনো তদন্তের মাঝে এমন দাবি শোনা যায় কেন্দ্রীয় এজেন্সি সূত্রে, কখনো আবার অভিযোগে শান দেন বিরোধী নেতারা, যেমনটা ফের একবার করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুবাই থেকে হাবড়া বিরাট র্যাকেট, এবং সে পুরো র্যাকেটটাকেই ভিতরে ঢুকিয়ে দেওয়া উচিত। হঠাৎ কেন দুবাই যোগ, হাবড়া থেকে দুবাই? এই কানেকশনের নেপথ্যের কারণ অবশ্য তদন্তেই নাকি মিলেছে দুবাই লিঙ্ক। উত্তর 24 পরগনার হাবড়া, সেখান থেকে সেই দুবাই নেই করে কম বেশি 3500 কিলোমিটার। হাবড়ায় বসে সেই দুবাইতেই নাকি রেশন দুর্নীতির কাঁড়ি টাকা বাকিবুর সরিয়েছেন। সঙ্গে সবটা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের গোচরেই। হাবড়া থেকে রেশন দুর্নীতির কালো টাকা নাকি বারবার দুবাইয়ে ইনভেস্ট করা হয়েছে। কিন্তু এই সব তো অভিযোগ, প্রমাণ তো করতে হবে নাকি? এখানেই ইডি সূত্রে দাবি, ইতিমধ্যেই এই বাকিবুর রহমানের বিদেশ যোগের তথ্য সামনে উঠে এসছে। তাহলে কোথাও গিয়ে কি এই রেশন বন্টন দুর্নীতির যে বিপুল পরিমাণ কালো টাকা, সেই টাকা বাকিবুরের হাত ধরে মধ্যপ্রাচ্যে অর্থাৎ দুবাইয়ে বিনিয়োগ করা হয়েছিল? সূত্রের খবর, ইডির তদন্তকারীরা এই রেশন বন্টন দুর্নীতির তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সম্ভাব্য এই দিকটিকেও খতিয়ে দেখছেন। এর আগে কয়লা পাচারের টাকা বিদেশে সরানোর অভিযোগ ছিলই, গরু পাচারের কালো টাকাও নাকি বিদেশে গিয়েছে বলে অভিযোগ। তদন্তের মাঝে দাবি উঠেছে শিক্ষায় নিয়োগ দুর্নীতির টাকাও বিদেশে গিয়েছে। এবার রেশন দুর্নীতি, সেই টাকাও হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচারের ইঙ্গিত এজেন্সির। ইডি সূত্রে ইঙ্গিত অন্তত 100 কোটি টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে সরানো হয়েছে। আর সেখানেই মিলেছে বাকিবুর আর বাকিবুরের দুবাইয়ের বিলাসবহুল ফ্ল্যাটের হদিশ। তবে সেই হদিশেই মিলেছে আর এক তত্ত্ব, রেশন দুর্নীতির এই চক্রে নাকি জড়িত এক প্রভাবশালীও। সেই প্রভাবশালী কি কোনো মন্ত্রী? পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো আরও এক মন্ত্রী? ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপাচার্যের দায়িত্ব কাকে দেওয়া হবে, সার্চ কমিটি কিভাবে গড়া হবে, সেই কমিটিতে কারা থাকবেন ইত্যাদি বিষয়ে গত কয়েক মাস যাবৎ রাজ্য বনাম রাজভবনের সংঘাত আমরা দেখেছি। একটা পর্বে সেই সংঘাত তুঙ্গে উঠেছিল। সেই সংঘাতের রেশ এতটাই যে তা আদালতে গড়ায়, এখন সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। কিন্তু বিষয়টা দেখুন কোথায় গড়িয়েছে। এর মাঝেই হয়ে গেল একটি শিক্ষা সম্মেলন, যা একটি বণিক সভা এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে। সেখানে রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের শিক্ষা দপ্তর আমন্ত্রণ জানায়নি। উল্টে সেখানে যারা অস্থায়ী উপাচার্য হিসেবে এখন বসে আছেন, যাদেরকে রাজ্যপাল দায়িত্ব দিয়েছেন, তাদের শিক্ষামন্ত্রী কোট আনকোট অনুপ্রবেশকারী বলেছেন। এও এক বিতর্কের জল অনেক দূর গড়িয়েছে। এবং আরও যেটা বড় কথা, যে ঘরের ঝগড়া সেটা বিদেশি অতিথি অভ্যাগত যারা, তাদের সামনে প্রকাশ্যে এসে পড়ল। মজাটা কোথায় দেখুন, রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্য, এই মুহূর্তে অস্থায়ী উপাচার্য, তারা সেখানে আমন্ত্রণ পাননি। কিন্তু যেগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়গুলির যারা পরিচালন পর্ষদের একেবারে মাথায় কর্তা, তারা সেখানে ছিলেন। এই জন্যেই এইটা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।
সরকারি অনুষ্ঠান, রাজ্যের শিক্ষা দপ্তরের উদ্যোগে শিক্ষা সম্মেলন, মঞ্চে দেশ বিদেশের অতিথিরা, অথচ সেখানেই প্রাপ্ত রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা, নেপথ্যে সেই রাজ্যপালের উপাচার্য সংঘাত। উপাচার্য নিয়োগ মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। কবে বাংলার বিশ্ববিদ্যালয়গুলো স্থায়ী উপাচার্য পাবে তার নির্দিষ্ট কোনো উত্তর এখন দেওয়া সম্ভব নয়। তবে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ায় প্রাণ যায়। গত শনিবার একটি বণিক সভার সহযোগিতায় শিক্ষা সম্মেলনের আয়োজন করে শিক্ষা দপ্তর। আমন্ত্রিত ছিলেন দেশ বিদেশের একাধিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানেই আমন্ত্রণ পেলেন না রাজ্যের 31 বিশ্ববিদ্যালয়ের কোনো উপাচার্য, অথচ সম্মেলনে ছিলেন রেজিস্ট্রাররা। কেন এই সিদ্ধান্ত? শিক্ষামন্ত্রীর জবাব, তো আমরা যারা আমাদের বৈধ অনুমোদন ক্রমে যারা পদাধিকারী আছেন আমরা তাদেরই তো ডাকবো। আমার তো মনে হয় না যে অনুপ্রবেশকারীদের এখানে ডাকার কোনো দরকার আছে বলে। ঠিক এভাবেই রাজ্যপাল নিযুক্ত উপাচার্যদের অনুপ্রবেশকারী বলেই তোপ ডেকেছেন শিক্ষামন্ত্রী। তাহলে কি রাজ্যপাল নিযুক্ত ভিসিদের উপাচার্য হিসেবে গণ্যই করছে না শিক্ষা দপ্তর? আর সেই কারণেই সব উপাচার্যদেরই নো এন্ট্রি। কিন্তু এখনো তো বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন উপাচার্যরাই। শিক্ষামন্ত্রীর অনুপ্রবেশকারী মন্তব্যের পরই সরব রাজ্যপাল নিযুক্ত উপাচার্যরাও। আমি তো নিজেকে অনুপ্রবেশকারী মনে করি না, আমি তো ভারতের নাগরিক, জন্ম ভারতে। দুর্ভাগ্যজনক, কারণ উপাচার্যরাই রাজ্যের উচ্চশিক্ষার মাথায় বসে আছেন। এর ফলশ্রুতি হিসাবে সামগ্রিকভাবে রাজ্যের উচ্চশিক্ষা এবং ছাত্রছাত্রীরা এফেক্টেড হবে। চলতি মাসে রাজ্যে বসতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর। বাংলায় লগ্নির আহ্বান জানাবে রাজ্য সরকার। লগ্নি হবে শিক্ষাক্ষেত্র। ততদিন যদি এই সংঘাত চলতেই থাকে, তাহলে কি সেই সম্মেলনেও ডাক পাবেন না উপাচার্যরা? তাহলে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসন ধরাবেন কারা? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসিরা? এখানেই শিক্ষাবিদদের একাংশের প্রশ্ন। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে যথাযোগ্য মর্যাদা তার সেখানে দিতেই হবে। এরকম আগে কখনো ঘটেনি পশ্চিমবঙ্গে যে সরকারি বিশ্ববিদ্যালয় তার মর্যাদা থেকে স্থানচ্যুত হয়েছে, এবং বিশেষ করে এমন একটা সময় যেখানে সরকারি বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তারা সব দিক থেকে এগিয়ে আছে। বাংলার উপাচার্য নিয়োগের মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। যতদিন মামলার নিষ্পত্তি না হচ্ছে, ততদিন কি তাহলে এই সংঘাত চলবে? দ্রুত এই ঘটনার অবসান হোক, দ্রুত এই সংঘাত মিটে যাক, এটাই প্রত্যাশা শিক্ষা মহলে। ক্যামেরায় মাখনের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। এবার যে খবর দেখাবো তাতে শিউরে উঠবেন। শিশুদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে আমাদের রাজ্যে। আশ্রমের আড়ালে চলছে হোম। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর সেই অনুমতিহীন হোমে চলছে অনাচারও। আর সেই অনুমতিহীন হোমে প্রথম অভিযোগ ভিন রাজ্য থেকে নিয়ম না মেনেই শিশু নারীদের এনে এই হোমে রাখা হয়। নিয়ম ভেঙে তাদেরকে এনে এই হোমে রাখা হয়। কিন্তু দ্বিতীয় অভিযোগ আরও মারাত্মক। কারণ মহিলাদের হোম, নারীদের হোম, সেখানে পুরুষদের অবাধ যাতায়াত কি করছে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর? এই প্রশ্নই উঠছে। আমাদের প্রতিনিধি গোপন ক্যামেরা হাতে পৌঁছে গেছিলেন ওই হোমের অন্দরে। দেখুন স্পেশাল রিপোর্ট। অঞ্চলটা গোলা থানার মুরাগাছা। সরু গলির মধ্যে গোলাপি রঙের এই 3 তলা বাড়ি। এই যে সেবাশ্রম দেখছেন, তার ভিতরে কি চলছে জানেন? নামেই আশ্রম। ভিতরে হোম খুলে বসেছেন শর্মিলা দেবী দাসী ওরফে বড় মা। হোমে কারা থাকে? ভিন রাজ্যের আদিবাসী শিশু কিশোরী অন্তত 41 জন। নারী ও শিশু কল্যাণ দপ্তরের অনুমতি আছে কি? বিগত কয়েক বছর ধরে এই একাধিক বাচ্চাকে এখানে যে রাখা হয় তার কিন্তু কোনো অনুমোদন সরকারিভাবে নেওয়া হয়নি। সরকারি অনুমোদন ছাড়াই হোমের নামে এইভাবে কাজ চলছে। 6 মাসের প্রভিশনাল সার্টিফিকেট জুটেছিল, তাও 2017 সালে। তাহলে আশ্রমের আড়ালে হোম চলছে কি করে? আশ্রমের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। কয়েক বছর আগে হোম থেকে একজন মাইনর মিসিংও হয়, তার নিখোঁজ ডায়েরি হয়ে যায়। তারপর তাকে ফিরিয়ে আনার পরে সে যে কোথায় রয়েছে এখনো পর্যন্ত কেউ জানেন না। এছাড়াও এই হোমের বিরুদ্ধে যৌন হেনস্থারও অভিযোগ উঠেছিল। তা নিয়েও বিস্তর ধোঁয়াশা। এফআইআরে নামও ছিল না নিখোঁজ নাবালিকার। আশ্রমের কীর্তি চাপা রাখতেই কি নাম উধাও হয়ে যায় এফআইআরে? পরিস্থিতি সরেজমিনে দেখতে আমরা পৌঁছে গেছিলাম আশ্রমের অন্দরে। অভিযোগ এসেছিল কর্ত্রী বড়মার ভাইয়ের অবাধ যাতায়াত আশ্রমের ভিতরে। সেই ছবি ধরা পড়ল TV9 বাংলার গোপন ক্যামেরাতেও।
শিশু ও কিশোরীরা ঘরে, সেই ঘরেই দিব্যি রয়েছেন কর্ত্রীর ভাই। আবাসিকদের ঘরে পুরুষ ঢোকে কি করে? বাচ্চাদের ঘরে তো থাকতে পারেনি না, যদি বাচ্চারা মেয়ে হয়। যদি ছেলে বাচ্চা হয় তাহলে তার সুপার বা ফাদার, হাউস ফাদার তারা তো থাকেনি, কিন্তু মেয়েদের হোমে একজন পুরুষ তাদের ঘরে থাকছে, সেটা হতে পারে না। আশ্রমে যে অনেক কিছু ঠিক নেই মানছেন হোমকর্ত্রী বড় মা। এখনো অনুমোদন দেয়নি, ওই আসে একটা করে একটু দোষ ত্রুটি আছে আমার, এই যেমন ধরেন আমার আজকে আমার ভাই আছে, এটা একটা বড় দোষ হয়ে যাবে, থাকার তো কথা না। এবার অনুষ্ঠান করে দিদিকে দেখতে ওরা, আমরা তখন তো এসব হোম টাউন ছিল না, যখন আমি 98-এ এসেছি। অর্থাৎ তিনি জেনেই অপরাধ করে চলেছেন। আমাদের গোপন ক্যামেরা ধরা পড়েছে, ভাইয়ের সামনেই আশ্রমের খুদে আবাসিকদের মারধর করছেন বড়মা, শারীরিক নির্যাতন। বড়মা কি এখানেও আইন ভাঙছেন না? দিনভর TV9 বাংলা খবর দেখানোর পর একটু নড়ে চড়ে বসে শিশু সুরক্ষা কমিশন। রবিবার সকাল 10:30 নাগাদ আশ্রমে যান কমিশনের অ্যাডভাইজার অনন্যা চক্রবর্তী, সঙ্গে ছিলেন জেলা শিশু কল্যাণ সমিতি ও DCPO। যদি কটেজ হোম হয় তাহলেও, যদি হস্টেল হয় তাহলেও তার একটা রেজিস্ট্রেশন আন্ডার সাম গভর্নমেন্ট বডি থাকা দরকার। আমরা তদন্ত করব এবং থাকা সত্ত্বেও অনেক সময় যে ধরনের অ্যালিগেশন আছে সেটাও আমরা দেখি এবং আমরা সেটা নিশ্চয়ই করব। আশ্রমকে অনুমতি চেয়ে আবেদন করতে বলা হয়েছে, কিন্তু অনুমতিহীন আশ্রমেই কি থেকে যাবে শিশু কিশোরীরা? ছোটদের নিয়ে চিনিমিনি খেলা চলতেই থাকবে, উঠছে প্রশ্ন। দীক্ষা ভুইয়ার রিপোর্ট, TV9 বাংলা। প্রায় 2.5 মাস ধরে জমা জলে দুর্ভোগ, ওই জলেই ভেসে বেড়াচ্ছে মশার লার্ভা, আর এই পরিবেশে বাস করছে প্রায় শতাধিক পরিবার। মালদার ইংরেজ বাজারের ঘটনা। বাসিন্দারা অভিযোগ করছেন তারা এক নয় একাধিকবার পুর কর্তৃপক্ষকে এই বিষয়টা জানিয়েছেন, কিন্তু পুর কর্তৃপক্ষ উদাসীন। অথচ পুরসভার গলায় একেবারে অন্য সুর, দেখুন। জুলাই ও আগস্ট মাসে বর্ষার সময় মাত্র কিছু ঘন্টার বৃষ্টিতেই ডুবেছিল শহর। সেই জল সার্বিকভাবে এখনো বের করতে পারেনি ইংরেজবাজার পুরসভা। শহরের 4টি ওয়ার্ডের বেশ কিছু এলাকায় এখনো জলবন্দী বহু পরিবার। এর মধ্যে কৃষ্ণপল্লী, মালঞ্চপল্লী এলাকার অবস্থা খুবই খারাপ। এই সব এলাকায় ঘরে ঘরে জ্বর, ডেঙ্গিতে আক্রান্ত। পুরসভার কোনো ভ্রুক্ষেপ নেই বলেই অভিযোগ। পুরসভা থেকে কোনো নেই, এখনো তো এই জলের মধ্যে দিয়ে যাওয়া আসা করছি। আমাদের কেউ দেখারও নাই। ডেঙ্গু হচ্ছে, হ্যাঁ ডেঙ্গু হচ্ছে, জ্বর হচ্ছে, ওষুধ খাচ্ছি। যদিও জল বের করার চেষ্টা চলছে বলে দাবি চেয়ারম্যান ইন কাউন্সিলের। অন্যদিকে সচেতনতা বার্তা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। হাসপাতালদের আমাদের অ্যালার্ট করা আছে, এখনও কিন্তু একই রকম সিরিয়াসনেসেই কিন্তু ডেঙ্গু পেশেন্টকে দেখতে হবে। কিছু কিছু মানুষ কিন্তু ওখানে নিজের ইচ্ছে মতো বাড়ি করে নিয়েছে, সেগুলো কোনো সঠিক কাগজপত্রও নেই, তো সেক্ষেত্রে একটু জলটা বেরোতে হয়তো অসুবিধে হচ্ছে। এই সমস্ত জলবন্দী মানুষগুলো আর কতদিন এমন নোংরা জলে আবদ্ধ থাকবে? মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। উৎসবের মরশুম চলছে, দুর্গাপুজো শেষ হয়েছে, সামনেই দীপাবলি। গোটা দেশ সেলিব্রেশনের মোডে, কিন্তু এই সেলিব্রেশনের মধ্যেও একটা কাঁটা রয়েছে, দূষণ কাঁটা। না, শুধু দূষণ কাঁটা বললে বোধ হয় এই ব্যাপক বিস্তৃতিটা বোঝানো যাচ্ছে না, বলতে হবে দূষণ দানব। তার কারণ আপনারা জানেন গত কয়েকদিন দিল্লিতে কি অবস্থা দূষণের, কি ভয়াবহ পরিস্থিতি দূষণের সেখানে। শুধু তাই নয়, আজ বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকার শীর্ষে দিল্লি। হ্যাঁ, দিল্লিতে প্রাণবায়ুর ঘাটতি তো বটেই। দিল্লি ভারতের রাজধানী, দিল্লিবাসীদের কথায় দিলওয়ালো কি দিল্লি। দেশের রাজনৈতিক ও প্রশাসনিক প্রাণকেন্দ্র, প্রাণচঞ্চল একটা শহর। কিন্তু বছরের একটা সময় এই ছবিটা বদলে যায়। উৎসবের মৌসুম শুরু হতেই প্রাণবায়ুর খোঁজ শুরু হয়ে যায় এই শহরে। দিল্লির আকাশের দখল নেয় ধোঁয়া, ধোঁয়াশা। গত কয়েকদিন থেকে বিষ বাতাস দখল নিয়েছিল দিল্লির আকাশে। দিন যত এগিয়েছে ততই খারাপ হয়েছে অবস্থা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য বলছে রবিবার দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 460।
তথ্য বলে বাতাসের গুণগত মানের সূচক 200 পার করলেই তা ক্ষতিকারক। বিশেষজ্ঞরা বলছেন একদিনে কেউ যদি 20 থেকে 25টি সিগারেট খান তাহলে তার ফুসফুসের যে ক্ষতি হবে, দিল্লির বর্তমান বাতাসের অবস্থা ততটাই খারাপ। এই অবস্থায় একাধিক বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে প্রশাসন। দূষণ পরিস্থিতি সামলাতে 517টি দল নজরদারিতে। দিল্লির বিভিন্ন অঞ্চলে মোতায়েন রয়েছেন 1119 জন আধিকারিক। রাস্তায় জল ছেটানোর পাশাপাশি স্মগ গান দিয়ে ধোঁয়াশা কাটানোর চেষ্টা হচ্ছে। দিল্লির প্রাথমিক স্কুল 10ই নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 6 থেকে 12 পর্যন্ত ক্লাস হলেও অনলাইনের বিকল্প রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। पोल्यूशन की स्थिति बहुत ख़राब है, सांस लेना भी बड़ा मुश्किल हो रहा है। गले में तो लग ही रहा है कि सबको ख़राब है और आंखों में लगातार जलन हो रही है, पूरे दिन में जलन हो रही है। सांस लेना बहुत मुश्किल हो रहा है पूरी दिल्ली एनसीआर में। ऐसी ही हालत है, पहले भी आते थे पर इतना नहीं था, ये 8-10 साल से ऐसा हो रहा है। एक तो खांसी बहुत है, बलगम काफ़ी हो रही है, गले में खराश काफ़ी है। दूसरा पॉल्यूशन है तो अभी तो चलो थोड़ा जवान है इसलिए थोड़ा बहुत कर लेते हैं, बाकी मम्मी पापा को नहीं जाने देते बाहर। দিল্লি শুধু দেশের সবথেকে দূষিত শহর নয়, রবিবারের হিসেবে গোটা বিশ্বের সবথেকে দূষিত শহর ভারতের রাজধানী। পরিস্থিতি ভয়াবহ। প্রতি বছর এই সময়টায় একই ছবি। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ প্রশাসন। প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। বাংলা। আমাদের রাজ্যে বায়ু দূষণ এখনো দিল্লির পর্যায়ে পৌঁছয়নি, তবে কাল যে পৌঁছবে না এমন নিশ্চয়তা কিন্তু নেই। কারণ আইনকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে গ্রামে গ্রামে যেভাবে নাড়া পোড়া অর্থাৎ ফসলের গোড়া পোড়ানোর কাজ চলছে, তাতে কিন্তু এই আশঙ্কাটা থেকেই যাচ্ছে যে বাংলাও কি তাহলে গ্যাস চেম্বার হওয়ার পথে। দিল্লি সহ উত্তর ভারতের একটা বড় অংশের বাতাস বিষিয়ে উঠেছে। কি অবস্থা আমাদের রাজ্যে? পরিস্থিতি খুব একটা ভালো নয় মোটেই। আমাদের বাংলা কৃষি প্রধান। বাংলার একাধিক অঞ্চলের ক্ষেত থেকেও যে ধোঁয়া উঠছে। বাঁকুড়ার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিঘের পর বিঘে জমিতে চলছে নাড়া পোড়া। বাড়ছে দূষণ, ক্ষতি হচ্ছে মাটির। নাড়া পোড়ানো রুখতে প্রতি বছরই গ্রামে গ্রামে সচেতনতার প্রচার চালায় কৃষি দপ্তর। খরচ হয় সরকারি কোষাগারের লক্ষ লক্ষ টাকা, কিন্তু তারপরও অবাধে গ্রামে চলছে নাড়াপোড়া। এখনো কৃষি দপ্তরের তরফে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, উঠছে সেই প্রশ্ন। এবার দেখুন মেদিনীপুরের ছবি। চন্দ্রকোনা আলু চাষের গড় হিসেবে পরিচিত, সেখানেও নিয়ম না মেনেই চলছে নাড়াপোড়া। শীতের শুরুতেই জোর তৎপরতা আলু চাষের, কিন্তু তার আগে জমি সাফে ফসল কাটায় বিপত্তি। পাকা ধান কাটা হচ্ছে হারভেস্টার মেশিন দিয়ে, জমিতে পড়ে থাকছে নাড়া, তাতেই ধরিয়ে দেওয়া হচ্ছে আগুন। বাড়ছে বিপদ, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। অভিযোগ কাজে আসছে না কৃষি দপ্তর সহ প্রশাসনের সতর্ক বার্তা। শহর কলকাতাও রয়েছে বিপদসীমায়। তথ্য বলছে বিশ্বের সবথেকে দূষিত শহরের মধ্যে আছে কলকাতা। রবিবার দেশের সবথেকে দূষিত শহর যদি দিল্লি হয় তাহলে তৃতীয় স্থানেই আছে কলকাতা। এমন অবস্থায় সতর্ক না হয়ে কোনো উপায় নেই। চিকিৎসকরা জানিয়েছেন কলকাতার বাতাসেও বিরাট মাত্রায় আছে ক্ষতিকারক গ্যাস। তার সঙ্গে যুক্ত হচ্ছে ধূপ, ধুলো, মশার কয়েলের মতো ঘরে ব্যবহার হওয়া রোজকার জিনিস। পরিসংখ্যান বলছে কলকাতার 52.8% শিশুর ফুসফুসের অসুখের মূলে বায়ু দূষণ। পাশাপাশি আছে অ্যালার্জি, ত্বকের সমস্যা থেকে ক্যান্সারের আতঙ্ক। বাড়ির ভেতরে যে ইনডোর এয়ার পলিউশন সেটা কিন্তু বেশি ক্ষতিকারক দেন আউটডোর এয়ার পলিউশন। তো সেই জন্যে ভেতরের পলিউশন, ইনডোর এয়ার পলিউশনটা কমানোটা খুব দরকার। আমাদের বাচ্চাদের এই ফলে আমাদের শ্বাসজনিত প্রবলেমগুলো প্রচণ্ড বেড়ে যাচ্ছে, অ্যাজমা প্রচণ্ড বেড়ে যাচ্ছে। সামনে দীপাবলি, দূষণের উপাদানের তালিকায় যোগ হবে বাজি। আগামী কয়েকদিন শহর কলকাতা সহ গোটা রাজ্যের জন্য রেড অ্যালার্ট দিচ্ছেন বিশেষজ্ঞরা। TV9 বাংলা। 1999 সালের 24শে ডিসেম্বর নেপালের কাঠমান্ডু থেকে দিল্লিগামী এয়ারলাইন্স বিমান, সেই এয়ারলাইন্স বিমান অপহরণ করে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যায় জৈশ জঙ্গিরা। এবং সেই দিন
সেই পণবন্দীদের বিনিময়ে ছাড়িয়ে নেওয়া হয় মাসুদ আজহার সহ 3 কুখ্যাত জঙ্গিকে। এই ঘটনার ঠিক 24 বছর পর 19শে নভেম্বর, এবছরের 19শে নভেম্বর আবারও এই অবরোধের হুমকি, এয়ার ইন্ডিয়া বিমানের অবরোধের হুমকি দিচ্ছেন কানাডায় বসে খালিস্তানপন্থী জঙ্গি। এবার প্রশ্ন হলো 19শে নভেম্বর কেন, এই দিনটি কেন বাছা হলো? তার কারণ বিশ্বকাপ ক্রিকেট। 19শে নভেম্বর এই দিনটি বাছা হয়েছে তার কারণ এই দিনটিতে কোনো রকম এই ধরনের ঘটনা ঘটানোর হুমকি যদি দেওয়া যায় তাহলে ভারতকে বোধহয় একটু বেশি পর্যদস্ত করা যাবে, এই ভাবনা থেকে। আরও একটা প্রশ্ন আছে, কানাডায় বসে একজন জঙ্গি তিনি খুল্লা এরকম হুমকি দিচ্ছেন, কেউ কিচ্ছুটি বলছেন না, তাকে ধরা যাচ্ছে না। এ তো দেখে মনে হচ্ছে যেন একেবারে পাকিস্তান যেরকম লাদেনকে তোষামত করেছিল তার থেকেও বোধহয় 1 ডিগ্রি বেশি। রবিবার সারাদিন বন্ধ রইল জার্মানির হামবুর্গ বিমানবন্দর। শনিবার সন্ধ্যায় এক বেপরোয়া চালক সিকিউরিটি গেট ভেঙে গাড়ি ঢুকিয়ে দেন। গাড়ি নিয়ে সোজা চলে যান প্লেনগুলি যেখানে রাখা থাকে সেখানে। তুরস্কের একটি বিমানের নিচে গাড়ি দাঁড় করিয়ে শূন্যে 2 রাউন্ড গুলি ছোড়েন ওই চালক। 2টি পেট্রোল বোমাও গাড়ি থেকে বাইরে ছোড়েন চালক। চালকের সঙ্গে 4 বছরের এক শিশুকন্যাও রয়েছে। তবে জঙ্গি হানা নয়, অপহরণ নয়। পুলিশ জানতে পেরেছে মত্ত চালক তুরস্কের নাগরিক, শিশুকন্যা তার নিজের মেয়ে। বউয়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে, সন্তানের অধিকার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। বাচ্চাকে ছিনিয়ে নিয়ে পালাতে চেয়েছেন ওই ব্যক্তি। তবে জঙ্গি হামলার আশঙ্কায় দিনভর বন্ধ ছিল হামবুর্গ বিমানবন্দর, কোনো বিমান ওঠানামা করেনি। হামবুর্গ বিমানবন্দরে দিনভরের নাটকের দিনেই উদ্বেগ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরকে নিয়ে, কারণ ভিডিও বার্তায় হুমকি দিয়েছেন খালিস্তানি জঙ্গি নেতা, যিনি এই মুহূর্তে কানাডায় জামাই আদরে রয়েছেন। We are asking the Sikh Panth do not fly Air India। 19 ਨਵੰਬਰ ਤੋਂ ਗਲੋਬਲ ਬਲੌਕੇਡ ਤੇ 에ਅਰ ਇੰਡੀਆ ਦੁਨੀਆ ਦੇ ਵਿੱਚ ਚੱਲਣ ਨਹੀਂ ਦਿੱਤੀ ਜਾਏਗੀ। ਸਿੱਖ ਪੰਥ ਵਾਲਿਓ 19 ਨਵੰਬਰ ਤੋਂ ਬਾਅਦ 에ਅਰ ਇੰਡੀਆ 'ਚ ਸਫ਼ਰ ਨਹੀਂ ਕਰਨਾ, ਜਾਨ ਨੂੰ ਖਤਰਾ ਹੋ ਸਕਦਾ ਹੈ। ਔਰ ਸਾਡਾ ਇਹ ਸੁਨੇਹਾ ਹੈ ਭਾਰਤ ਨੂੰ, ਇੰਦਰਾ ਗਾਂਧੀ ਇੰਟਰਨੈਸ਼ਨਲ 에ਅਰਪੋਰਟ 19 ਨਵੰਬਰ ਨੂੰ ਬੰਦ ਰਹੇਗਾ। 19শে নভেম্বর শিখ ধর্মাবলম্বীরা যেন এয়ার ইন্ডিয়ার বিমানে না চড়েন সতর্ক বার্তা দিয়েছেন খালিস্তানি জঙ্গি নেতা। তার হুঁশিয়ারি, এমন কিছু করবেন যাতে বিশ্বজুড়ে এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল বন্ধ হয়ে যাবে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর নিয়েও বিশেষ পরিকল্পনা রয়েছে খালিস্তানপন্থী জঙ্গি গোষ্ঠীর। কিন্তু কেন 19শে নভেম্বর দিনটিকেই বেছে নেওয়া হয়েছে? ਇਹ 19 ਨਵੰਬਰ ਉਹੀ ਹੈ ਜਿੱਦਣ ਵਰਲਡ ਟੈਰਰ ਕੱਪ ਦਾ ਫਾਈਨਲ ਵੀ ਹੈ। ਦੁਨੀਆ ਦੇ ਵਿੱਚ ਦੱਸ ਦਿੱਤਾ ਜਾਏਗਾ ਕਿ ਭਾਰਤ ਨੇ, ਹਿੰਦੁਸਤਾਨ ਨੇ ਸਿੱਖਾਂ ਦੀ ਨਸਲਕੁਸ਼ੀ ਕੀਤੀ ਸੀ ਤੇ ਆਜ਼ਾਦੀ ਦੀ ਜੰਗ, ਪੰਜਾਬ ਨੂੰ ਆਜ਼ਾਦ ਕਰਾਉਣ ਦੀ ਜੰਗ ਖਾਲਿਸਤਾਨ ਰੈਫਰੈਂਡਮ ਦੇ ਰਾਹੀਂ ਚੱਲ ਚੁੱਕੀ ਹੈ। ਭਾਰਤੀ ਹਕੂਮਤ ਦੇ ਟੈਂਕ ਤੇ ਤੋਪ ਇਸ ਆਜ਼ਾਦੀ ਦੀ ਜੰਗ ਨੂੰ ਰੋਕ ਨਹੀਂ ਸਕਦੇ। We are going to break the backbone of Indian economic system and we are going to balkanize India। 19 ਨਵੰਬਰ ਤੋਂ ਸਿੱਖ ਪੰਥ ਵਾਲਿਓ 에ਅਰ ਇੰਡੀਆ ਵਿੱਚ ਸਫ਼ਰ ਨਹੀਂ ਕਰਨਾ, ਜਾਨ ਨੂੰ ਖਤਰਾ ਹੋ ਸਕਦਾ ਹੈ। 10ই অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে একই রকম হুঙ্কার দিয়েছিলেন জঙ্গি নেতা। প্যালেস্তাইনে যেমন ইসরায়েল, তেমনি পাঞ্জাবেও জবরদখল করে রেখেছে ভারত, প্রতিশোধ নেওয়া হবে সেদিন বলেছিলেন পান্নুন। পান্নুনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতে কানাডার সঙ্গে যোগাযোগ করেছে ভারত। ওই দেশে যাতায়াত করা এয়ার ইন্ডিয়ার সব আন্তর্জাতিক বিমানের নিরাপত্তা সুরক্ষিত করার দাবি জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নভেম্বর চলছে, কিন্তু তেমন ঠান্ডা কি পড়লো? মানে আপনি কি সেভাবে ঠান্ডাটা উপভোগ করতে পারছেন? দেখুন, মৌসম ভবন তারা কিন্তু বলেই দিয়েছে যে নভেম্বরে সেরকম শীতের আশা রেখে খুব একটা লাভ নেই। আসলে আপনাদেরকে জানিয়ে রাখি, বিশ্ব জুড়ে চলছে এল নিনোর দাপট। যে এল নিনোর প্রভাবে বিশ্ব জুড়ে একের পর এক গরমের রেকর্ড ভেঙেই চলেছে। ভাবতে পারেন, এবছরে জুন থেকে অক্টোবর অবধি সবকটি মাসই উষ্ণতম তকমা পেয়েছে। আচ্ছা, তাহলে কি 2023ই উষ্ণতম বছর হতে চলেছে? বিশ্বকাপের মাঠে ছক্কা হাঁকাচ্ছেন রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নাররা। প্রকৃতির মাঠে ছক্কা হাঁকাচ্ছে শুধু গরম।
গ্রীষ্মে গরম, বর্ষায় গরম, এমনকি শীতেও উষ্ণ রাত। তাই তো রাষ্ট্রপুঞ্জ বলেই দিয়েছে, গ্লোবাল ওয়ার্মিং বলার দিন শেষ, শুরু গ্লোবাল বয়লিং। The era of global warming has ended, the era of global boiling has arrived. The air is unbreathable, the heat is unbearable. মে মাসেই বিশ্ব আবহাওয়া সংস্থা বলেছিল 2027 সালের মধ্যে উনুন হয়ে উঠতে পারে পৃথিবী। উনুন মানে উষ্ণতম বছরের রেকর্ড ভাঙবে এই 5 বছরের মধ্যেই। কিন্তু এই 5 বছরের অপেক্ষা কি করতে হবে? যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে এই বছরই অর্থাৎ 2023 সালেই বিশ্বের উষ্ণতম বছর আমরা পেয়ে যেতে পারি, ভেঙে যেতে পারে 2016 সালের রেকর্ড। পরীক্ষায় ফার্স্ট হতে হলে সব সাবজেক্টেই ভালো রেজাল্ট করতে হয়। 2016কে পিছনে ফেলতে প্রায় প্রতি মাসেই উষ্ণতার রেকর্ড গড়েছে 2023। জলবায়ু পরিবর্তন তো চলছেই, সঙ্গে জুড়েছে এবছরের এল নিনো, প্রকৃতির ডাবল ইঞ্জিনে জেরবার বসুন্ধরা। এবছরের জুন জুলাই পৃথিবীর ইতিহাসে উষ্ণতম। এবছরের অগস্ট সেপ্টেম্বর অক্টোবরও উষ্ণতম তকমা পেয়েছে। জুন থেকে অক্টোবর টানা 5 মাস এত গরম আগে পড়েনি পৃথিবীতে। বিশ্বের খুব কম প্রান্তই আছে যে তল্লাট পোড়া গরমের হাত থেকে রেহাই পেয়েছে। আমেরিকা, এশিয়া 2 মহাদেশই এবার জুলাইয়ে সবচেয়ে বেশি গরম সয়েছে। ইরানের পার্সিয়ান গালফ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রেকর্ড তো চোখ ছানাপড়া করে দিয়েছে আবহবিদদের। 66.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়ে গিয়েছে অসহ্য গরমের অনুভূতি। 123 বছরের মধ্যে শুষ্কতম অগস্ট, উষ্ণতম অগস্টের সাক্ষী ভারত। বৃষ্টির অভাব, তার মধ্যে চড়া রোদ। জুলাই অগস্টের রেকর্ড ভাঙা গরমের মুখোমুখি হয়েছে গোটা আফ্রিকা। সেপ্টেম্বরেও এক ট্রেন্ড, নিউজিল্যান্ড থেকে দক্ষিণ আমেরিকা, শুধুই চাঁদি ফাটা গরমের রেকর্ড। এই সব কিছুর নেপথ্যে কে? বিপদের নাম এল নিনো, স্প্যানিশ শব্দ, অর্থ ছোট ছেলে। প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে জলতলের তাপমাত্রা বেড়ে যায়। স্বাভাবিকের চেয়ে অন্তত 0.5 ডিগ্রি সেলসিয়াস বাড়ে জলের তাপমাত্রা। গরম বাড়ার ক্ষেত্রে একটা যেমন সার্বিকভাবে আমাদের গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জের রিলেশনটা আছে, সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে স্থানীয় বা আঞ্চলিকভাবে যে গরমগুলো বাড়ে, সেই ক্ষেত্রে এল নিনোর কিছুটা প্রভাব থাকে। 2015-16তে দেখা গিয়েছিল যে এল নিনো হওয়ার পরে 17-র দিকে একটু গরম বেশি হয়েছিল। অতীতের যে রেকর্ডগুলো আছে তার সঙ্গেও খানিকটা লিঙ্ক আছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আগামী দিনেও ওই একইভাবেই তার পুনরাবৃত্তি ঘটবে। কোথায় প্রশান্ত মহাসাগর, কোথায় বাকি বিশ্ব? এক কোনায় জল গরম হলে তার প্রভাব পড়ছে 4 কোনায়। উষ্ণায়নের হাত থেকে কলকাতাও কি বাঁচছে? দিনের গরম তো রয়েছেই, এর সঙ্গে রাতেও হাঁসফাঁস করা গরম, গুমোট রাত, বিশেষ করে শহরে, মহানগরে, উপকূল লাগোয়া অঞ্চলে। আমরা যেটা দেখতে পাচ্ছি, দিনের তাপমাত্রার সঙ্গে সঙ্গে রাতের তাপমাত্রাও বেড়ে চলেছে। গোটা রাত আকাশ মেঘলা থাকছে, ফলে দিনের তাপ বেরোতে পারছে না। তার সঙ্গে এই কংক্রিট, এত কংক্রিটের জঙ্গলে অনেক তাপ থেকে যাচ্ছে, যাকে আবহবিদরা বলছেন আরবান হিট আইল্যান্ড। জুনে উষ্ণতম রাত 8ই জুন সর্বনিম্ন তাপমাত্রা 31.2 ডিগ্রি সেলসিয়াস। জুলাইয়ে উষ্ণতম রাত 10ই জুলাই সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। অগস্টে উষ্ণতম রাত 31শে অগস্ট সর্বনিম্ন তাপমাত্রা 29.6 ডিগ্রি সেলসিয়াস। রাতে গরম বাড়ার মূল কারণ হচ্ছে যে জলীয় বাষ্প থেকে যাচ্ছে। যদি গ্রীষ্মকালে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে থাকে তাহলে হিট ট্র্যাপিং হয়, অর্থাৎ যে হিটটা শহরের এই ঘরবাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল সেটা বাড়ছে না, সেটা তলায় রয়ে যাচ্ছে। সামনে শীত, ঠান্ডাতেও কি কাঁটা ছড়াবে এল নিনো? মৌসুম ভবনের পূর্বাভাস, নভেম্বরে রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকার সম্ভাবনা, অর্থাৎ 7 তাড়াতাড়ি শীতের কোনো আশা নেই। শীতকালেও আমরা আশা করছি যে এই ঘটনাগুলোই ঘটবে এবং বিগত বেশ কয়েক বছর ধরেই আমরা লক্ষ্য করছি যে রাতের টেম্পারেচার কিন্তু যথেষ্ট বেড়ে যাচ্ছে। শীতকালেও কিন্তু আমাদের এবছর রাতের টেম্পারেচারটা বেশি থাকারই সম্ভাবনা আছে। 16কে পিছনে ফেলে 23 উষ্ণতম হয়ে যাবে কিনা
তার অনেকটাই ঠিক করে দেবে শীতের মরশুম। তার চেয়েও বড় প্রশ্ন, 24-এ মানে আগামী বছর কি আরো গরম পড়বে? কেন ভয় জানেন? 2014-15 সালে এল নিনোর সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল 2016-এ। 23 জাত এল নিনোর দাপট 24-ই বেশি টের পাবে না, কে বলতে পারে? আরও শক্তিশালী হবে এল নিনো। ইতিমধ্যেই সতর্কবার্তা শুনিয়ে রেখেছে মার্কিন আবহাওয়া দপ্তর। সুপার এল নিনো আসছে। কমলেশ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। পাণ্ডবদের মহাপ্রস্থানে সঙ্গী হয়েছিল একটি কালো কুকুর। 4 পাণ্ডব এবং দ্রৌপদী যখন একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, তখন যুধিষ্ঠির একা হেঁটে চলেছেন, সঙ্গী ওই কালো কুকুর। এরপর স্বর্গে নিয়ে যেতে যখন স্বয়ং ইন্দ্রের রথ আসলো, তখন যুধিষ্ঠির ওই কুকুরের সঙ্গ ত্যাগ করতে চাইলেন না। তিনি বললেন এতে অধর্ম হবে। এরপর ধর্ম কুকুরের ছদ্মবেশে তার সঙ্গী হয়েছিল। এটা বললাম তার কারণ, কেরালার কান্নুর হাসপাতালে গেলে এই ধর্মরাজকে অন্য বেশে দেখতে পাবেন আপনারা। 4 মাস আগে মৃত মালিকের জন্য ঠায় অপেক্ষায়, মর্গের সামনে ঠায় অপেক্ষায় তার পালিত এই কুকুর। आया था डॉग, तो वो उनकी डेथ हो गई यहाँ पे। और फिर वो ये मॉर्चरी है, यहाँ पे मॉर्चरी का गेट है, तो मॉर्चरी के साथ में कुछ कुत्ते ने यहाँ से जाते हुए उनको देखा था, अपने मालिक को, और उसे ऐसा लगता है कि वो उनकी डेथ हो गई। और मॉर्चरी का गेट एक बाहर की तरफ भी है, तो बॉडी को उधर से ले जाया गया 4 महीने पहले, लेकिन उस कुत्ते को अभी भी ऐसा लगता है कि उसके मालिक अभी भी यहीं पे हैं, तो वो यहीं पे ही घूमता है, यहीं रहता है, यहीं खाता है, यहीं सोता है, यहाँ से बाहर नहीं जाता है। और जब भी जाता है इस रैंप को देखता है, क्योंकि बॉडी यहाँ से ले जाते हुए उसने देखा था अंदर। ये गेट बंद हो जाता है जब कोई बॉडी आती है, तभी खुलता है। और बॉडी का मेन गेट बाहर, ये मॉर्चरी का मेन गेट बाहर की तरफ है, तो बॉडी बाहर से चली गई, लेकिन उसको ऐसा लगता है कि अभी भी उसके मालिक यहीं पे हैं। কুকুরটিকে তার মানব পিতা কি নামে ডাকতেন, মর্গের কর্মীরা তা জানতে পারেননি। কুকুরটির কোনো নামকরণও হয়নি, কিন্তু ভারতীয় নেড়ি ফিরিয়ে আনছে একটি জাপানি কুকুরের স্মৃতি। ঠিক 100 বছর আগে 1923 সালের 10ই নভেম্বর জন্মেছিল হাচিকো, জাপানি কুকুর। টোকিও বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর তাকে ওডেট শহর থেকে টোকিওর শিবুয়ায় নিয়ে আসেন। 1925 সালের 21শে মে কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েন হাচিকোর পালক পিতা। তাঁর সেরিব্রাল হেমারেজ হয়েছিল, তিনি আর বাড়ি ফেরেননি। এদিকে প্রতিদিনের মতো সেদিনও শিবুয়া রেল স্টেশনে পালক পিতাকে আনতে এসেছিল হাচিকো। তারপর প্রতিদিন ওই নির্দিষ্ট ট্রেনের সময় সে স্টেশনে পৌঁছে যেত। 1935 সালের 8ই মার্চ হাচিকো মারা যায়। 10 বছরে একবারও তার রুটিনে ছেদ পড়েনি। জাপানিদের কাছে হাচিকো আনুগত্য আর ভালোবাসার নিদর্শন। হাচিকোর সম্মানে শিবুয়া স্টেশনের সামনে মূর্তিও বসানো হয়েছে। হাচিকোর সমাধিতেও শ্রদ্ধা জানান জাপানিরা। আগামী 10ই নভেম্বর হাচিকোর জন্মশতবর্ষ শ্রদ্ধার সঙ্গে পালিত হবে। হাচিকোর জন্মশতবর্ষে কেরালার কন্নুরে খোঁজ মিলল আরও এক হাচিকোর। তার নাম কি কেউ জানে না, প্রয়োজনও নেই। আনুগত্য আর ভালোবাসার কোনো নাম, সম্পর্ক ও পরিচয়ের প্রয়োজন হয় না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।